হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দাখিল 2025 ফ্রি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এটা মূলত এসএসসি 25 বা দাখিল 25-এর ক্লাস, তবে চাইলে 2026-এর যে কেউ এখানে জয়েন করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর প্রথমেই হচ্ছে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সিরাজাম মুনিরা, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষে। আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্লাইড স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কিনা সেটা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও তো, তারপর আমরা ক্লাস শুরু করব। আর কে কোথা থেকে যুক্ত হচ্ছ সেটাও কিন্তু আপুকে জানিয়ে দাও, ঠিক আছে? আর তোমাদের রোজা কেমন যাচ্ছে বলো তো? রোজা নামাজের পাশাপাশি পড়াশোনাটাও করছো তো? জাহিদুল ইসলাম ভাইয়া বলছে আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আব্দুল্লাহ আল হুসাইন বলেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপু? জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া। ধন্যবাদ। ঠিক আছে। নাফিস ওসমান স্যার বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আবু জুবাইর বলেছেন আমি চট্টগ্রাম থেকে। ঠিক আছে ভাইয়া, সব ক্লিয়ার আছে এবং শোনা যাচ্ছে। ঠিক আছে। লাভলি আক্তার বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, চলেন আজকে আমরা খুব মজার একটা গল্প পড়বো, বুঝছেন? আমি যখন তোমাদের মতো ছিলাম তখন এই গল্পটা আমার সবচেয়ে 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 ফেভারিট গল্প ছিল। হ্যাঁ, এই গল্পটা যে আমি কতবার পড়ছি বুঝছো, আমার এত মায়া লাগতো কুকুরটার জন্য। আজকে আমরা এই গল্পটা পড়বো। গল্পটার নাম হচ্ছে নিয়তি, হুমায়ুন আহমেদের লেখা। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আসলে এই গল্পটা পড়ার আগে প্রথমে আমরা মূল ভাবটা পড়বো, তাই না? তারপরে আমরা পড়বো হচ্ছে পাঠ, কবি পরিচিতি। তারপরে আমরা গল্পে যাব। এটাই কিন্তু একটা গল্প পড়ার নিয়ম, বুঝতে পারছেন সবাই? চলেন এখন আমরা পাঠ পরিচিতিটা আগে পড়বো। একটা গল্প পড়ার আগে আমাদের তো জানা উচিত, তাই না, যে এই গল্পটা কোথা থেকে নিছে, তারপরে এই গল্পটার মূল ভাব কি। তো সেটা জানার জন্যই আমাদের পাঠ পরিচিতি পড়তে হবে। চলো পাঠ পরিচিতি শুরু করি। দেখো কি লেখা আছে। বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে নিয়তি নামক গল্পটি সংকলিত হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, বুঝছো? এটা থেকে প্রশ্ন আসতে পারে যে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কোন বই থেকে নিয়তি গল্পটি নেওয়া হয়েছে। তখন তোমরা পারবা না বলো? এই যে আমার বাচ্চাগুলা পারবে না, বাচ্চাগুলাকে তো শিখাই দিলাম না, এরপর কিন্তু আর ভুল করা যাবে না। আচ্ছা, এর পরের লাইনে কি আছে? লেখকের ছোটবেলায় বাবার চাকরি সূত্রে জগদলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহী করে এখানে বর্ণনা করা হয়েছে। জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে রক্ষা করে। কোন সাপের ছোবল থেকে রক্ষা করে? কেউটি সাপের ছোবল থেকে রক্ষা করে। সাপটিকে মেরে ফেললেও কুকুরটিও সাপের কামড়ে মারা যায়। হ্যাঁ, কুকুরটি সাপের কামড় খায়। সাপের কামড়ের বিষক্রিয়ায় আক্রান্ত কুকুরটি পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা, মানে লেখকের বাবা, হুমায়ুন আহমেদের বাবা, কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। কুকুরটির এই নিয়তি তার বালক চিত্তে বেদনার সঞ্চার করে। এটাই হচ্ছে এই কবিতাটার মূল ভাব। তাহলে এবার আমরা পাঠ পরিচিতিতে যাব। যেহেতু এই যে হুমায়ুন আহমেদ আমাদেরকে এত সুন্দর একটা গল্প উপহার দিল, তাহলে তার সম্পর্কে আমাদের জানা উচিত না বলো? আমরা এই জন্য লেখক পরিচিতিটা পড়ব। দেখো দেখো, এই ছবিটা কার বলো তো? তোমরা জানো ছবিটা কার? চেনো তোমরা? কমেন্টে জানাও তো এটা কার ছবি। ততক্ষণে আমরা লেখক পরিচিতিটা পড়তে থাকি। ওকে। হুমায়ুন আহমেদ 13ই নভেম্বর 1948 সালে নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। বাবা ফয়জার রহমান আহমেদ,
এবং মা আয়েশা ফয়েজ। তিনি 1965 সালে বগুড়া জেলা থেকে মাধ্যমিক এবং জেলা স্কুল থেকে, আচ্ছা সরি, এখানে একটু প্রবলেম হয়েছে স্লাইডে, আমি আবার রিপিট করছি। তিনি 1965 সালে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং 1967 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এই যে আমার কিউট কিউট বাচ্চাগুলা আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। হুমায়ুন আহমেদ, হ্যাঁ গুড, তোমরা তো চিনো, তোমরা তো অনেক ভালো পারো। ইনশাল্লাহ আমাদের ক্লাসটা আরো মজার হবে, কারণ আমার বাচ্চাগুলা খুব ট্যালেন্টেড, ওরা অনেক ভালোভাবে পড়াশোনা করে এবং তাদের বাইরের নলেজও অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো এরপরে যাই, কি লেখা আছে 1970 এবং 1972। এরপর আমরা পরবর্তী স্লাইডটাতে যাব। পরের স্লাইডে কি আছে চলো দেখি। তিনি কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন। আচ্ছা, হুমায়ুন আহমেদের চলচ্চিত্রগুলো কিন্তু খুবই ফেমাস, বুঝছো, আর খুবই সুন্দরভাবে উনি এক একটা কাহিনী ফুটায় তুলছেন। ওনার একটা খুব বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে আমার আছে জল, এটা আমার খুব প্রিয় একটা চলচ্চিত্র। এমন আরো অনেক চলচ্চিত্র আছে, হ্যাঁ অনেকগুলাই আছে। তোমরা কমেন্টে জানাইও যে তোমরা তার কি কি চলচ্চিত্র দেখছো। তো যেহেতু তিনি চলচ্চিত্র নির্মাণ করতেন, নাটক নির্মাণ করতেন, তারপর কথা সাহিত্যিক ছিলেন, এর জন্য এই যে তাকে কথা সাহিত্যিক বলা হতো, নাট্যকার বলা হতো, আবার চলচ্চিত্র নির্মাতা বলা হতো, বুঝছো। শুধু তাই না, উনি কিন্তু ব্যাপক খ্যাতি অর্জন করেছেন এই কাজগুলো করে। আচ্ছা, তিনি প্রায় 2 শতাধিক গ্রন্থ রচনা করেন। 2 শতাধিক মানে কি, 200-রও বেশি গ্রন্থ রচনা করেন। এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, তাই না? আসতে পারে কি যে হুমায়ুন আহমেদের রচিত গ্রন্থের সংখ্যা কত। অপশনে ধরো ক নাম্বারে থাকলো যে 200, খ নাম্বারে থাকলো 100, গতে থাকলো 2 শতাধিক, খতে থাকলো 200-র চেয়ে কম। কোনটা হবে বলতো? 2 শতাধিক মানে 200-এর অধিক। তো এই বিষয়গুলো না লক্ষ্য করবা, বুঝছো। বাংলা ফার্স্ট পেপার অনেক মজার, অনেক সুন্দর সুন্দর এমসিকিউ আসে, কিন্তু হচ্ছে কি আমরা পরীক্ষার হলে না কনফিউজড হয়ে যাই, বুঝছো। তো এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আপু যখন পড়াবে তখন কিন্তু নোটিস করতে হবে, তাহলে আমরা পরীক্ষার সময় আর ভুল করবো না, তাই না? আচ্ছা, এরপরে কি আছে, তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস নন্দিত নরকে, নীল অপরাজিতা, প্রিয়তমেষু, জয় জয়ন্তী, অয়ময়, এলেবেলে ইত্যাদি। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা ইত্যাদি। এই যে ঘেটুপুত্র কমলা নামের যে চলচ্চিত্রটা আছে না, তুমি জানো এটা দেখার পর আমি ওই দিন সারা বিকাল মানে এত কষ্টে ছিলাম যে আল্লাহ এটা কি দেখলাম, কি হইলো শেষে, বুঝছো, এত মন খারাপ হয়ে গেছিল। তো হুমায়ুন আহমেদের রচনার বিশেষত্ব এটাই যে তুমি যখন একটা গল্প পড়বা বা হচ্ছে নাটক দেখবা বা চলচ্চিত্র দেখবা, তুমি না ক্যারেক্টার গুলোর সাথে রিলেট করতে পারবা, বুঝছো। তুমি ঢুকে যাবা একদম, তোমার মনে হবে সবকিছু চোখের সামনে হচ্ছে তোমার সাথে, মানে তুমি লাইফে কোনো না কোনো টাইমে এগুলা দেখছো, হ্যাঁ এই দৃশ্যগুলা তোমার সামনে আসছে, তো এরকমই। আচ্ছা, এজন্যই উনি আমার এত ফেভারিট। যাই হোক, তোমরা কিন্তু এগুলা দেখো, বুঝছো, তোমাদের আশা করি ভাল লাগবে, আমার অনেক ভাল লাগতো, আমি আশা করি আমার বাচ্চাগুলোরও ভাল লাগবে। আচ্ছা, তিনি 21 পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেন। ঘেটুপুত্র মানে কি এটা তো এখন বলবো না, এটা দেখতে হলে, এটা জানতে হলে তোমাদের ওই চলচ্চিত্রটা দেখতে হবে, বুঝছো। ওটা দেখলে তুমি বুঝতে পারবা। আর এত সুন্দর, আমি নিজে বললাম, আমি রিভিউ দিচ্ছি যেটা আসলে অনেক সুন্দর, আর হচ্ছে খুব কষ্টও লাগবে এটা দেখার পর। দেখো তোমরা, ঠিক আছে। এবার আমরা কবি পরিচিতিতে যাই। আচ্ছা, তিনি 21 পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে 2012 সালে 19 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আসতে পারে যে হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? 2012 সালে, বুঝছো। কি কারণ ছিল? ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাব।
আচ্ছা, গল্পটা পড়ার আগে আমাদের তো কিছু শব্দ কঠিন লাগতে পারে, তাই না, পড়ার সময়। তো এই কারণে পড়ার সময় যেন কঠিন না লাগে, আমরা যেন অর্থ বুঝতে পারি, তাই আমি তোমাদের জন্য কি করছি জানো, আমি শব্দার্থগুলা প্রথমেই নিয়ে আসছি। চলো আমরা তাড়াতাড়ি পড়ে নিই, তারপর আমরা এই সুন্দর গল্পটার মধ্যে যাব। আচ্ছা, অদ্ভুত মানে কি? আমার এই কিউট কিউট বাচ্চাগুলা সবাই জানে অদ্ভুত মানে কি, আমি জানি, তারপরও আনছি কারণ বইয়ে দেওয়া আছে। আচ্ছা, অদ্ভুত মানে হচ্ছে চমৎকার বা অসাধারণ। মহানন্দ মানে কি? মহানন্দ মানে হচ্ছে গভীর আনন্দ, অনেক আনন্দ। এই যে সামনে ঈদ আসতেছে, ঈদের সময় সবাই আনন্দে ভাসে, তাই না? খুব আনন্দ লাগে, খুব মজা লাগে, আমরা সবাই মিলে ঘুরতে যাই, কাজিনদের সাথে দেখা করি, তারপরে বাসায় মজার মজার খাবার রান্না হয়, একটা আনন্দের ব্যাপার না? ওটাই। আচ্ছা, আবেশ। আবেশ মানে হচ্ছে আবেশ মানে হচ্ছে ভাবাবেগ, অনুরাগ। এখানে এক ধরনের মানসিক প্রতিক্রিয়া বোঝানো হয়েছে। চাতাল মানে কি? এটা, এই চাতাল শব্দটা না গ্রামে খুব ইউজ করে, বুঝছো? আমাদের ওইদিকেও কিন্তু ইউজ করে। আচ্ছা, চাতাল মানে হচ্ছে উঠান, বুঝছো? শান বাঁধানো বসার জায়গা, ওই পুকুর ঘাটে শান বাঁধানো বসার জায়গা, আমি জানি না তোমরা দেখছো কিনা। আমাদের মানে আমার দাদার বাড়িটা হচ্ছে জমিদার বাড়ি, তো ওইখানে এই দৃশ্যটা দেখা যায় আর কি। তোমরা দেখতে চাইলে আসতে পারো আমাদের বাসায়, মানে আমার দাদা বাড়িতে, শরীয়তপুরে। তক্ষক মানে কি? তক্ষক মানে হচ্ছে এক ধরনের অত্যন্ত বিষধর সাপ। আচ্ছা, ঠিক আছে, আমরা জানলাম। এখন আমরা পরের স্লাইডে চলে যাব। এখন আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত গল্পটা, চলো আমরা শুরু করি। গল্পটায় কি লেখা আছে? বাচ্চারা মনোযোগ দাও, কিন্তু সুন্দরভাবে পড়তে পারলে দেখবা এটা তোমাদেরও ফেভারিট গল্প হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়তি, লিখেছেন হুমায়ুন আহমেদ। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছু দিন কেটেছে জগদলে। স্বপ্নময় দিন কেন বলছে? কারণ দিনগুলা এত সুন্দর ছিল যে কবির কাছে, মানে লেখকের কাছে, হুমায়ুন আহমেদের কাছে জিনিসটা স্বপ্নের মতো মনে হতো, বুঝছো? থাকে না ছোটবেলার কিছু স্মৃতি যেটা আমাদের কাছে এখনো স্বপ্নের মতো সুন্দর মনে হয়, তো ওই রকমই। আচ্ছা, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখছো? আমি কিন্তু ইম্পর্টেন্ট যেই কিওয়ার্ড গুলা বা লাইন গুলা, এগুলা আন্ডারলাইন করে দিছি, বুঝছো, হাইলাইট করে দিছি। তোমরা যখন স্লাইডটা দেখবা, আমি আশা করব আমি পড়ানোর পর এটা তোমাদের আর পড়া লাগবে না, কিন্তু তারপরেও তোমরা স্লাইডটা দেখবা, তাহলে কি হবে, তোমরা এই যে হাইলাইটেড জায়গাগুলো যদি দেখো, লাইনগুলো যদি পড়ো, তোমাদের পড়া এমনিতেই হয়ে যাবে, বুঝছো, ইনশাআল্লাহ। তাহলে চলো পড়ি। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি, যেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তির মহানন্দ। আচ্ছা, স্কুল যখন ছুটি থাকে সবার খুব আনন্দ লাগে না, যে আল্লাহ সকালবেলা উঠা লাগবে না, স্কুলে যাওয়া লাগবে না। হ্যাঁ, তারপরে এই যে সারাদিন পড়াশোনার প্রেশার থাকে না ভাই, আমি আমি হচ্ছে মানে খালি দিন গুনতেছি যে কবে আমার ভার্সিটির এক্সাম শেষ হবে, বুঝছো, কবে আমি বাসায় যাব, আমার আর এক্সাম দিতে ভাল লাগছে না, আর পড়াশোনা করতে ভাল লাগছে না, বুঝছো। তো এটাই বলছে যে জগদলের দিনগুলো আনন্দময় হবার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তির মহা আনন্দ। আচ্ছা, আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন। বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝছো? মহারাজা কোথায় গেছে পালিয়ে? মহারাজা গেছে ইন্ডিয়াতে, বুঝছো? আর আমরা কোথায় থাকি? আমরা এক আমরা মানে হুমায়ুন আহমেদ, বুঝছো, হুমায়ুন আহমেদের ফ্যামিলি আর কি। ওনারা কোথায় থাকতেন? ওনারা একতলায় থাকতেন। আচ্ছা, দোতলাটা তালাবদ্ধ। শুধু দোতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটাই তালাবদ্ধ। কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি, ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা। ওই মহারাজার নাম আমার জানা নেই, মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো।
জঙ্গলের ভেতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। ভাবতে পারো, মানে ওই সময় একটা মহারাজার বাসা কি পরিমাণে উন্নত ছিল, যে এই যে জঙ্গলের মধ্যে একটা বাসা, ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই, তারপরেও সে মানে নর্মালি কি হয়, জঙ্গলের মধ্যে বাসা বাড়ি হলে আর ওই সময় ইলেকট্রিসিটি তো থাকার কথা না, তাই না? তো উনি কি করছে, বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য নিজস্ব জেনারেটর রাখছে, বুঝছো? এবার চিন্তা করো উনি কত শৌখিন। আচ্ছা, দাওয়াতের চিঠি ছেপে, এবার পরের স্লাইডে যাব। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই। দেখছো, ওনার বাবাও কিন্তু বলছে যে মহারাজার রুচির প্রশংসায় মুগ্ধ হতে হয়। বুঝছো, আমি একাই বলি নাই। আচ্ছা, বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চল বনে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায়ই বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগে ঘুমে চোখ জড়িয়ে আসতো। কত বিচিত্র শব্দ আসতো বন থেকে, আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। দেখো কি বলছে, ওনারা যেহেতু গ্রামের মানে বনের মধ্যে একটা জায়গায় থাকে, তো স্বাভাবিক না, বনে তো বিভিন্ন ধরনের জীবজন্তু থাকবে। তো ওই জীবজন্তুরা না রাত্রে বিভিন্ন ধরনের আওয়াজ করতো, মানে ডাকতো আর কি। তো ওটাই বলছে যে বিভিন্ন ধরনের আওয়াজ আসতো বন থেকে। হ্যাঁ, আনন্দে এবং আতঙ্কে শিউরে উঠতাম। যেহেতু এটা একটা রেয়ার জিনিস, তো ওরা বাচ্চা ছিল না সবাই, তো এই আওয়াজে না ওদের খুব আনন্দ লাগতো, বুঝছো? আবার ভয়ও লাগতো যে আল্লাহ যদি হামলা করে তাহলে কি হবে। আচ্ছা, একদিন কাঁপুনি দিয়ে আমার এলো জ্বর। বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল। লক্ষণ ভালো নয়, নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝছো? সেই সময় কিসের প্রাদুর্ভাব ছিল বনের মধ্যে? ম্যালেরিয়ার। আচ্ছা, ম্যালেরিয়ার মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার, মানে রোজই হইতো এমন একটা ব্যাপার। আচ্ছা, জাহিদ স্যার বলেছেন, ম্যাম আপনি বাঘ ভয় পান? না, আমি বাঘ পুষি। আমার বাসায় একটা বিড়াল আছে, বুঝছো? ওরে আমি মেহেদি পরায় দেই, মানে ওর কালার সাদা, মানে পুরো সাদা বিড়াল। কিন্তু আমি মাঝে মাঝে মেহেদি টেহেদি পরায় ওকে চিতাবাঘ সাজাই। তারপর ওর অনেক বয়স হয়েছে, বুঝছো, 7.5 বছরের মতো হবে। তো আমার খুবই প্রিয় একটা, মানে কি বলে, আমার ফ্যামিলি মেম্বার বলতে পারো তোমরা। তা আমি ওয়েট করতেছি কবে বাসায় যাবো, ওর সাথে আমার দেখা হবে। তো ওকে যেহেতু ভয় পাই না, চিতাবাঘও ভয় পাই না, বাঘই ভয় পাই না, বুঝছো? আচ্ছা, চলো এরপরে কি আছে, কোথায় ছিলাম যেন? হ্যাঁ, নেট কানেকশন দুর্বলতার জন্য সাউন্ডটা একটু প্রবলেম হইতে পারে, তোমরা প্লিজ একটু মানায় নিও, বুঝছো? আচ্ছা, আমরা ম্যালেরিয়ার আমরা কি প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছি। কুইনাইন কি, বুঝাই যাচ্ছে যে ম্যালেরিয়ার ওষুধ হিসেবে ওরা কুইনাইন খাচ্ছিল। আর কতখানি ওষুধ খাচ্ছিল, কুইনাইন খাচ্ছিল 5 গ্রেন। কি কি বারে খাইতো? রবিবারে, বুঝছো? আচ্ছা, তারপরেও ম্যালেরিয়া ধরবে কেন? মানে উনি বলল যে আমরা প্রতি রবিবার 5 গ্রেন করে ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছি, তারপরও কেন ম্যালেরিয়া ধরবে? আচ্ছা, বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন। কথা শুনে আমার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ায় মরতে হলে এখানেই মরবো। তাছাড়া ম্যালেরিয়ার অসুখটা আমার বেশ পছন্দ হলো। এখন একটা জিনিস দেখো, হুমায়ুন আহমেদ যেহেতু, মানে এটা হচ্ছে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার একটা অভিজ্ঞতা থেকে লেখা একটা গল্প, বুঝছো? তো কি হয়, ছোট বাচ্চাদের কাছে, ইভেন আমার কাছেও, আমি যদিও বাচ্চা না, যাই হোক, বলতেও পারো বাচ্চা। আচ্ছা, দেখো,
এখন কি হয়, স্কুল টোল বন্ধ থাকলে সবার অনেক মজা লাগে না? এই যে ঈদের সময় যারা এখন হোস্টেলে আছো, বাসায় যাবা, বা যারা অলরেডি বাসায় চলে গেছো, তারা কি ভাবো যে ইস, ভার্সিটি না খুল সরি ভার্সিটি না, তোমাদের তো স্কুল, স্কুল না খুলতো, সারাদিন আমি বাসায় থাকতে পারতাম, আমার পড়াশোনা না করা লাগতো, কত সুন্দর জীবন হইতো, তাই না? তো এখানে ওনার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। উনারা ভাবতেছে কি যে কি দরকার, আমরা কেন এখান থেকে চলে যাব, বাবার কি দরকার বদলি হওয়ার, কারণ বদলি হইলেই তো আবার পড়াশোনা শুরু করতে হবে, তাই না? এটা ভেবেই বলছে। আর তাছাড়া ওই যে এত চমৎকার পরিবেশ, সব মিলায় বলছে। আচ্ছা, তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো। যখন জ্বর আসে তখন কি প্রচন্ড শীতই না লাগে, শীতের জন্যই বোধহয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনে প্রতিটি জিনিস আকৃতিতে ছোট ছোট হতে থাকে, দেখতে বড় অদ্ভুত লাগে। মানে কি বলছে, জ্বর আসলে তো একটু শীত লাগে না, এই শীত লাগার ব্যাপারটা ওনার ভাল লাগে। তারপরে এই যে এক ধরনের আবেশ সৃষ্টি হয় জ্বরের মধ্যে, মানে জ্বর যদি অতিরিক্ত থাকে তখন দেখবা যে একটু ঘোর ঘোর লাগে, হ্যাঁ, মনে হয় যে জিনিসগুলা চোখের সামনে, বড় বড় জিনিসগুলা ছোট ছোট হয়ে যাচ্ছে, ছোট জিনিস বড় হয়ে যাচ্ছে, তো ওইটাই বলছে, এই জিনিসগুলা ওনার কাছে খুব ভাল লাগে। এক সময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়, কি আশ্চর্য অনুভূতি। শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত, আমরা সবাই জানি কখন জ্বর আসবে। সেই সময় লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগে ভাগেই শুয়ে পড়ি। আচ্ছা, পরের স্লাইডে যাব এখন। প্রতিদিন ভোরে তিন ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি। দেখছো, তিন ভাই বোন, মানে ওনার কিন্তু ভাই বোন কয়জন ছিল, মানে উনি একজন, এছাড়া আরো তিন ভাই বোন ছিল, বুঝছো? আচ্ছা, কি বলছে, তারা কোথায় বসে রোদ পোহায়? মন্দিরের চাতালে। চাতালে মানে কি রে বাচ্চারা, কমেন্টে বলো তো, আমি কিন্তু শব্দার্থে পড়াইছি, এটা কিন্তু পারতে হবে। দেখবো আমার বাচ্চাগুলা আমার কথা মনোযোগ দিয়ে শুনে কিনা। বলো তো চাতাল মানে কি, আর আমি পড়তে থাকি। এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার মানে কি? হায় হায়, বাঘ ওদের সঙ্গ দেয় নাকি কি রে? না, বাঘ না, বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম, এই সেই আসল ক্যারেক্টার। আচ্ছা, উঠুন, লাভলি আক্তার বলেছেন উঠুন, আব্দুল্লাহ আল হুসাইন বলেছেন উঠান। গুড, আমার বাচ্চারা তো খুব মনোযোগ দিয়ে ক্লাস নেন, ক্লাস করে, সরি, খুব মনোযোগ দিয়ে ক্লাস করে, আর আমিও খুব সুন্দর ক্লাস নেই, তাই না? আচ্ছা, তোমরা জানাও তো আমি কেমন ক্লাস নিচ্ছি। এই যে আমার বাচ্চাগুলা কি সুন্দর উত্তর দিচ্ছে। গুড, তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আমি বুঝতে পারছি। এবার মনোযোগ দিয়ে শুনো তো আমি কি বলি। বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম। না, আমাদের কুকুর না, মহারাজার কুকুর। তার নাকি অনেকগুলো কুকুর ছিল, তিনি সব কয়টাকে নিয়ে যান, কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি। সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। কুকুর, বিড়াল, বিশেষ করে কুকুর, এরা খুব প্রভুভক্ত হয়, বুঝছো? এরা হচ্ছে মনিবের জন্য নিজের জানটাও দিয়ে দিতে পারে। মানে মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু তুমি যখন একটা প্রাণী পালবা, সে হোক কুকুর, সে হোক বিড়াল, পাখি, যেই হোক, তুমি ওর একটা হেল্প করো, ও দেখবা তোমাদের জন্য জানটা দিয়ে দিতে পারবে, বুঝছো? তো এটাই বলছে যে ও যেহেতু জন্ম থেকে ওই বাড়িতে ছিল, মহারাজা যখন সবাই মানে ওনার সাথে বাকি কুকুরগুলোকে নিয়ে যেতে চায়, তখন এই কুকুরটা যেতে রাজি হয় নাই, কারণ এটা তো ওর রুট, তাই না? রুট মানে কি, শিকড়, মানে ও জন্ম থেকে ওই বাড়ি দেখে বড় হয়েছে। আচ্ছা, উম মা তাকে দুবেলা খাবার দেন, মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিতে হয়। শুধু তাই না, খাবার দেওয়ার পর তাকে মুখে বলতে হয় খাও। মানে ও হচ্ছে আমার বিড়ালটার মতো, বুঝছো? আমি যদি ওকে মানে মানে আমি বা আম্মু যেই খাবার দিই, আমি বাসায় গেলে সাধারণত আমি ওকে ওর খাওয়া দাওয়া গোসল সবকিছুর দায়িত্ব নেই, এছাড়া আম্মু আর কি ওর যত্ন নেয়। তো ওকে না ফ্লোরে বা নিচে খাবার দিলে ও খাবে না,
ওর একটা প্লেট আছে, রাজকীয় বাটি আর কি, ওই বাটির মধ্যে খাবার দিলে তখনই ও খায়। আর ওকে আবার সুন্দর করে বলতে হয় যে খাও। বুঝছো? মহারাজার এই কুকুরটাও এরকম, মহারাজার কুকুর তো মহারাজার মতোই। আর আমি হচ্ছে মহারানী, তা আমার বিড়ালটা মহারানীর মতো, মানে আমার মতো আর কি। আচ্ছা, খানদানি কুকুর। আদব কায়দা খুবই ভালো, তবে বয়সের ভারে সে কাবু। সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে, হাই তোলে, ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল। এরা কারা বলতো? এরা হচ্ছে হুমায়ুন আহমেদের ভাই বোন, বুঝছো? আচ্ছা, মা এসে আমাদের মাঝখানে শাহিনকে, আমার ছোট ভাই, বসিয়ে দিয়ে গেলেন। তাহলে শাহিনটাকে, শাহিনটা হচ্ছে হুমায়ুন আহমেদের ছোট্ট ভাই। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। আচ্ছা, এবার পরের স্লাইডে যাব। মা চলে যাবার পরপরই হিস হিস শব্দে পেছনে ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না। মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে এক প্রকাণ্ড একটা কিউটে সাপ বের হয়ে আসছে, মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে। আচ্ছা, কি বলছে দেখো, মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে, মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। তোমরা সামনাসামনি সাপ দেখছো কিনা কখনো আমি জানি না, কিন্তু আমি দেখছিলাম ভাই। মানে, আচ্ছা, নাফিজ ওসমান বলছে ম্যামের বিড়ালের নাম কি? আমার বিড়ালের নাম অনেক সুন্দর, বুঝছো? আমার বিড়াল বড়লোক বিড়াল। ওর নাম হচ্ছে টমাস এডওয়ার্ড বিল গেটস। আচ্ছা, তারপরে আহ কোথায় যেন ছিলাম আমরা? আমার বিড়ালটার নাম সুন্দর না, বলো? আচ্ছা, ও দেখতেও অনেক সুন্দর। আম, কোথায় ছিলাম? হ্যাঁ, পাইছি। এই যে, এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, বুঝছো? যে কেউটে সাপটা কোথা থেকে বের হয়েছিল? এখন তোমরা পারবা না। কোথা থেকে বের হইছে? মন্দিরের বদ্ধ দরজার ফাঁক দিয়ে। সাপটা কি সাপ ছিল? কেউটে সাপ ছিল। তো বাকি সাপ যেভাবে আসে ও সেভাবে আসছে, মানে মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে আসছে, আবার ফনা তুলে। আমরা তিন ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। এখন হয়েছে কি, যে ওরা ওরা তো একটু বড় না, ওরা বুঝছে যে সাপটা আমাদের ক্ষতি করতে পারে, কামড়ে দিতে পারে। ওরা ছিটকে সরে গেছে। কিন্তু শাহিন তো বাচ্চা, ও তো বুঝে না যে সাপটাকে কামড়াতে পারে। ও তো খুব খুশি যে আরে এটা কি, মানে এভাবে আসতেছে, ও খুব খুশি, বুঝছো? ওর আনন্দের কোনো সীমা নেই। মানে এটা হয়, বুঝছো? আমি একটা ছোট্ট কাহিনী বলি, আমি অনেক গল্প করি, বুঝছো? বিরক্ত হইলে বইলো। তো আমি ছোটবেলায়, মানে আমি ওইরকম, মানে সব বাচ্চারাই হয়তো থাকে এরকম। তো একবার কি হয়েছে, কালো রঙের বিছা, মানে বিছা বলতে বিচ্ছু, বুঝছো? তোমরা দেখছো কিনা আমি জানি না। তো আমাদের, মানে ওই সময় আমি ছোটবেলায় এগুলো অনেক দেখছি, ওই পোকাগুলা। বড় হওয়ার পর এখনো দেখি নাই। তো ওই পোকাগুলা হচ্ছে আমার সামনে আসছে, সামনে এসে আমার হাতে একটা কামড় দিছে, বুঝছো? আমি তো বুঝি নাই ভাই, আরেকটা পোকা আসছে। এখন আমি ভাবছি কি এই পোকাটাই আগের দিন আমাকে কামড় দিছে। আমি করছি কি, ওকে ধরে মুখের মধ্যে ঢুকাইছে, বুঝছো? মানে এরপরে আমার একটা আপু আছে, আমার বড় আপু, ও হচ্ছে তাড়াতাড়ি আমার মুখ থেকে বের করছে। তা আমি, মানে বাচ্চা ছিলাম তো, আমি বুঝি নাই যে এটা কামড়াইলে আমার কি অবস্থা হইতে পারে। তো আমি তো দেখে খুব খুশি হয়েছি যে হ্যাঁ তোরে পাইছি, কত কামড়াইলাম। তো বিষয়টা এমন, শাহিনও আসলে বুঝে নাই, বুঝছো, সে সাপটা ওকে কামড়াইতে পারে। আব্দুল্লাহ আল হুসাইন বলছে বিড়ালের নামটা ভুলে গেছি ম্যাম। বিড়ালের নাম হচ্ছে টমাস এডওয়ার্ড বিল গেটস। আচ্ছা, সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়লো সাপটির ওপর। ঘটনা এত দ্রুত ঘটলো যে আমরা কয়েক মুহূর্তেই বুঝতে পারলাম যে কি হচ্ছে। হয় না এমন সময়, এমন অনেক সময় দেখবা যে হঠাৎ করে
এমন অনেক ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেছে যে তুমি বুঝোই নাই যে আসলে কি হয়েছে। হ্যাঁ, তো এটাই। একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলেছে। বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়, যেন কিছুই হয়নি। নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করলো। মানে ওর বেঙ্গল টাইগারের এমন একটা ভাব, মানে ওই কুকুরটার এমন ভাব যে কিছুই হয় নাই। আমি তো আমার মনিরকে একজন কামড়াইতে আসছে, একটা সাপ কামড়াইতে আসছে, আমি ওরে মেরে ফেলছি, শেষ, এটা তো আমার দায়িত্ব, কোনো ব্যাপারই না, বুঝছো? আচ্ছা, এক সময় শুধু দেখলাম, আচ্ছা এটা পড়ছি, সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না, সম্ভবত কামড়ায়নি, কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। তো কি হয়েছে, মানে সাপ আর কুকুরের, বেঙ্গল টাইগারের যে যুদ্ধটা, ওটা দেখার পরে সবাই ভেবেছিল কি যে সাপটা মেবি কুকুরটাকে কামড়ায় নাই, কারণ কামড়াইলে তো মরেই যাইতো। যেহেতু মরে নাই, তার মানে সাপটা কুকুরটাকে কামড়ায় নাই। কুকুরটার তেমন কোনো পরিবর্তন ওরা দেখলো না, শুধু কি দেখলো যে ওই কুকুরটা চুপচাপ নিজের জায়গায় বসে আছে, এবং ও ও প্রথম দিনে কি করছে, নড়াচড়া বন্ধ করে দিছে। মানে আগের মতো, আগেও খুব একটা নড়াচড়া করতে এমন না, যেহেতু কুকুরটার বেশ ভালোই বয়স ছিল, ও চুপচাপ সারাদিন শুয়ে টুয়ে থাকতো, কিন্তু ও একেবারেই নড়াচড়া এখন বন্ধ করে দিল। আচ্ছা, এবার পরের স্লাইডে যাই, দেখি কি আছে। মোহাম্মদ ফরহাদ হোসাইন বলছে, ম্যামের বিড়ালের নাম আমি উচ্চারণ করতে পারিনি। ঠিক আছে, থাক, উচ্চারণ করা লাগবে না, ও আমার বিড়াল না, আমি উচ্চারণ করতে পারলেই হবে। ইউনিক নাম, বুঝছো, ম্যামের মতো ইউনিক নাম। আচ্ছা, এবার আমরা পরের স্লাইডে যাই, দেখি গল্পটায় কি আছে লাস্টে। এই পর্যন্ত কেমন লাগছে গল্পটা বলো তো? মজার না? খুবই আনন্দের, খুবই মজার, আনন্দের না আসলে একটু স্যাড স্টোরি, কিন্তু মজার। আচ্ছা চলো দেখি। দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল, দগদগে ঘা দেখা দিল। এ থেকে মনে হয় সাপটা সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়। কি হয় বলো, কেউটে সাপ যদি আমাকে এসে কামড়ায় ভাই, আমি জানি না ভাই, আমি কয়েক মিনিট বাঁচবো কিনা, বুঝছো? আমি তো টপাটপ ওইখানেই শেষ, আল্লাহর হস্তে, মানে পটল তুলবো, বুঝছো? আর কুকুরটার ক্ষেত্রে কি হয়েছে, প্রথম দিন নড়াচড়া বন্ধ করে দিছে দেখে আর তেমন কোনো পরিবর্তন হয় নাই, মানে ও ঠিকই আছে, শুধু নড়াচড়া বন্ধ করে দিছে। এজন্য সবাই ভাবছে যে ওকে হয়তো সাপটা কামড়ায় নাই। দ্বিতীয় দিন কি হইলো, তার চামড়া খসে পড়লো, দগদগে ঘা দেখা দিল। এর থেকে সবাই বুঝলো যে সাপটা সম্ভবত কামড়েছে, কিন্তু সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়, কারণ ভয়াবহ হলে তো মরেই যাইতো। আচ্ছা, আরো দুদিন কাটলো, কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে, তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল, গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। আরো 2 দিন যাওয়ার পর কি হয়েছে জানো, কুকুরটা চোখের সামনে পচে গলে যাচ্ছিল, মানে ওর এই যে সারা গায়ে দগদগে ঘা দেখা দিয়েছিল না, চামড়া খসে পড়ে যাচ্ছিল, সেই সব জায়গায় মানে খুব বাজে অবস্থা, গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছিল, কাতর ধ্বনি দিচ্ছিল, মানে ও বুঝা যাচ্ছিল যে ও খুব কষ্ট পাচ্ছে। বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুকটা বের করে আমাকে দাও। মানে ওর অবস্থা এত খারাপ যে বাবার খুব কষ্ট লাগলো। তাই উনি বললেন, মানে হুমায়ুন আহমেদের মাকে ডেকে বললেন যে তুমি আমাকে বন্দুকটা দাও, আমি ওর কষ্টটা সহ্য করতে পারছি না। বাবা আমাদের চোখের সামনে পরপর 2টি গুলি করে কুকুরটিকে মারলেন। এই লাইনটা পড়ার পরে আমি মানে খুব কষ্ট পাইছিলাম, আমার খুব রাগও লাগছিল যে কেন, কুকুরটাকে কেন মারলো। ঠিক আছে, ওর অবস্থা খারাপ, ও হয়তো 2 দিন পর এমনিতেই মারা যেত, কিন্তু ওকে কেন মারলো, মানে আমার আমার খুবই খারাপ লাগছিল, বুঝছো? আমারও অনেক রাগ লাগছিল লেখকের বাবার প্রতি। পরে রাগটা চলে গেছিল, কেন গেছে সেটা জানতে হলে আমাদের আরো মানে গল্পটা শেষ পর্যন্ত পড়তে হবে আর অনুধাবন করে পড়তে হবে। আচ্ছা, আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখে বেদনায় কুঁকড়ে যাচ্ছে, তবুও শান্ত গলায় বললেন,
যে যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম, একেই বলে নিয়তি। মানে উনি কি বললেন, উনি আসলে নিজেও খুব মানে কাজটা করতে ওনার খুব কষ্ট লাগছে, উনি নিজেও খুব অনুতপ্ত। আবার মানে উনি ভাবতেছিলেন যে যেই প্রাণীটা আমার ছোট্ট ছেলের মানে ওই যে শাহিনের জীবন বাঁচালো, সেই সেই হচ্ছে কুকুরটাকে আমি গুলি করে মারলাম, একেই বলে নিয়তি। আচ্ছা, এর পরের স্লাইডে যাই। কিন্তু আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো। নিজেকে কিছুতেই বোঝাতে পারলাম না এমন একটা কাজ তিনি কি করে করতে পারলেন। রাগে দুঃখে অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। তা আমি একা না, বুঝছো, হুমায়ুন আহমেদ মানে লেখক, ওনারও তখন মনে হয়েছিল যে ওনার বাবা পৃথিবীর নিষ্ঠুরতম ব্যক্তিদের একজন। তো সে নিজেকে বুঝাতে পারছিল না যে বাবা কিভাবে এই কাজটা করতে পারে, কিভাবে কুকুরটাকে মারতে পারে। রাগে দুঃখে অভিমানে তিনি করেছেন কি, খাবার না খেয়ে ভাত না খেয়ে শুয়ে পড়েছিলেন দিন। দেখো এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝছো। তোমাদের ওই যে বহুপদী টাইপের প্রশ্ন আসে না, যেমন কি বলে যে ওই যে তিনটা এ 1 2 3 এরকম তিনটা অপশন থাকে, এরপর কতে থাকে যে ক খ, খতে থাকে ক গ, গতে থাকে যে ক খ গ, মানে এরকম, আবার ঘতে থাকে যে কোনোটি নয়, এরকম থাকে না। এই ধরনের প্রশ্নে না এগুলো আসতে পারে, মানে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে। যেমন আসতে পারে যে কুকুরটাকে মেরে ফেলার কারণে লেখকের মনে কি সৃষ্টি হয়েছিল। 1 নম্বরে থাকতে পারে রাগ, 2 নম্বরে থাকতে পারে দুঃখ, 3 নম্বরে থাকতে পারে অভিমান। বলো তো কোনটা হবে? সবগুলাই হবে, বুঝছো। আচ্ছা, বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। দুজন চুপচাপ বসে আছি, চারদিকে ঘন অন্ধকার, তক্ষক ডাকছে। বাড়ির চারপাশের আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছুই তার মনে ছিল, মনের ভাব প্রকাশ করতে পারলেন না। একসময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। আমি সেদিন বুঝতে পারিনি বাবা কেন কুকুরটিকে এভাবে মেরে ফেলেছেন। হয় কি, যখন দেখবা যে তোমার মনের মধ্যে অনেক কথা আছে, তোমার অনেক কিছু বলতে চাও, কিন্তু অনেক সময় না ইমোশন বা আবেগ জিনিসটা এত বেশি থাকে যে সেসব কথা গলা দিয়ে বের হয় না, বুঝছো, মানে মুখ দিয়ে তুমি বলতে পারো না, তুমি অনুভূতি প্রকাশ করতে পারো না। তো লেখকের বাবার উনি জিনিসটাতে নিজেই এত বেশি শকড ছিলেন যে একবার উনি ভাবছিলেন লেখককে ডেকে বারান্দায় এনে উনি ভাবছিলেন যে ও সব বলবেন, ওনার মনের মধ্যে কি চলছে এটা শেয়ার করবেন। কিন্তু হয়েছে কি যে উনি উনি নিজেও এত বেশি স্যাড ছিলেন যে উনি ওনার অনুভূতিটা আর প্রকাশ করতে পারলেন না। উনি চুপচাপ আহ কিছুক্ষণ বসে থেকে তারপর বললেন যে যাও ঘুমিয়ে পড়ো, বুঝছো। মানে তোমরা এই গল্পটা পড়ার সময় না নিজেকে লেখকের জায়গায় বসাবা, এবং আম, আমার মনে হয় যে আমি যেভাবে গল্পটা বললাম তোমরা হয়তো চোখের সামনে জিনিসগুলা দেখতে পাচ্ছিলা, এরকম তোমাদের মনে হয়েছে। আমি জানি না, আমি চেষ্টা করছি, আমি পারছি কিনা জানি না, তোমরা জানায়ও। তো তাহলে হবে কি, এই গল্পটার মধ্যে তুমি যদি একবার ঢুকতে পারো, তুমি যে কোনো প্রশ্নের উত্তর তো অ্যান্সার করতে পারবাই, এবং এটা তুমি যতবার পড়বা তোমার কাছে খুব ভাল লাগবে জিনিসগুলো। সাহিত্য পড়ার মজাই এটা, বুঝছো। আচ্ছা, কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল, স্বাভাবিক। আচ্ছা, এটাই ছিল আমাদের গল্প। বলতো গল্পটা কেমন লাগছে সবার? আমাকে জানাও যে আপু গল্পটা কিভাবে মানে তোমাদের কাছে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারছে কিনা। হ্যাঁ, আমি চেষ্টা করছি, আমি জানি না কতটুকু পারছি। তোমরা জানাও তো কার কাছে গল্পটা কেমন লাগলো। শুধু গল্প পড়লেই তো হবে না, গল্প থেকে প্রশ্ন আসলে আমাদের কিন্তু অ্যান্সার করতে পারতে হবে, বুঝছো। আর বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে কি হয়, গল্পগুলা পড়তে মজা লাগে, এবং আহ কবিতাও পড়তে ভাল লাগে। কিন্তু হয় কি, উপন্যাসও পড়তে ভাল লাগে, নাটক পড়তে ভাল লাগে। কিন্তু হয় কি, পরীক্ষার হলে অপশন গুলা এত বেশি মানে সেম সেম থাকে, দেখে মনে হয় পরীক্ষার হলে যেহেতু অনেক বেশি আমাদের কি বলে নার্ভাসনেস কাজ করে, তাই না। তো দেখে মনে হয় কি যে অপশন বুঝি 4টাই হবে, বা 2টা অপশন বুঝি সেম সেম কাছাকাছি এরকম হয়।
তো এই কারণে তোমরা গল্পটা যখন পড়বা না, তখন তোমরা একদম ফিল করে পড়বা। তোমরা মনে করবা যে তোমরা জিনিসটার প্রত্যক্ষদর্শী, তোমাদের সাথে ওই জিনিসগুলো হয়েছে, বা তোমরা জিনিসগুলো একদম চোখের সামনে দেখছো। তাহলে হবে কি, এই ফিলিংস গুলা পরীক্ষার হলে তোমাদেরকে কাজে দিবে, বুঝছো? তোমরা অ্যান্সার করতে গেলে বুঝবা যে আসলে হ্যাঁ, আপু যে বলছিল এইভাবে এইভাবে পড়তে, জিনিসটা আমাদের কাজে লাগছে। এই কারণে তোমরা পড়ার সময় একদম মনোযোগ দিয়ে পড়বা, গল্পটার মধ্যে চেষ্টা করবা কাহিনীর মধ্যে নিজেকেও একটা চরিত্র হিসেবে আর কি উপস্থাপনের, মানে নিজে ফিল করবা যে আচ্ছা জিনিসটা আমি হয়তো চোখের সামনে দেখতেছি। আচ্ছা, এখন আমরা করব কি, এখন আমরা এই গল্পটা যে পড়লাম, গল্পটা কে কতখানি মনোযোগ দিয়ে পড়ছে এটা দেখার জন্য আমি এখানে কিছু এমসিকিউ রাখছি। আমি দেখব আমার বাচ্চাগুলো এই এমসিকিউর উত্তর করতে পারে কিনা, বা কে 6টা এমসিকিউর উত্তরই খুব ভালোভাবে করতে পারে। ওকে, চলো আমরা দেখি যে আমরা এতক্ষণ যে এমসিকিউ গুলো পড়লাম সেগুলো আমরা পারি কিনা। তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা বলবা, ওকে? আমি প্রশ্ন করব, দেখো এখানে স্ক্রিনে হচ্ছে প্রশ্ন দেখা যাচ্ছে, অপশন দেখা যাচ্ছে, তোমরা কমেন্টে উত্তরটা লিখবা, ওকে? আচ্ছা চলো। মহারাজা বাড়ি বিক্রি করে কোথায় চলে গিয়েছিলেন? কতে আছে পাকিস্তান, খতে আছে ইরান। আচ্ছা, লাভলি আক্তার আমার প্রশ্নের আগে উত্তর দিয়ে দিছে, ও বলছে ঘ মানে ইন্ডিয়া। তোমরা সবাই কি একমত বলো তো? আব্দুল্লাহ হুসাইনও বলছেন ঘ। হ্যাঁ। মোহাম্মদ সাইমুল ইসলাম বলেছেন ঘ। আচ্ছা, কারিমা নাইম, আরে ও আমার আগের স্টুডেন্ট, বুঝছো, পুরাতন স্টুডেন্ট সম্ভবত। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমাতুজ জোহরা বলেছেন ঘ। ফরহাদ হাসান বলেছেন ঘ। সাতু ইসলাম বলেছেন ঘ। ভেরি গুড, ঠিক আছে, সঠিক অ্যান্সার ঘ, ইন্ডিয়া। আরে তোমরা সবাই তো অনেক মনোযোগ দিয়ে ক্লাস করছো, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে আমরা যাই, চলো। আজহারুল হক খান, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ও মেবি আমার পুরাতন স্টুডেন্ট। আচ্ছা, নিয়তি গল্পে কুকুরটির নাম কি ছিল? বলেন তো, কুকুরের নাম কি ছিল? টাইগার, লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, নাকি বেঙ্গল টাইগার? লাভলি আক্তার ভুল করে ফেলেছো। বলেছিলাম না, বাংলা ফার্স্ট পেপারে এই এমসিকিউ গুলাই আমাদের কনফিউশনে ফেলে দেয়, বুঝছো? এর জন্য মনোযোগ দিয়ে পড়তে হয়। বাকিরা উত্তর দাও। রয়্যাল বেঙ্গল টাইগার, এটাও ভুল হয়েছে। লাভলি আক্তার বলছেন ঘ, বেঙ্গল টাইগার। গুড, এবার ঠিক আছে, এটা হবে বেঙ্গল টাইগার। মোহাম্মদ সাইমুল ইসলাম বলছে ঘ, বেঙ্গল টাইগার। ভেরি গুড, এটা হবে বেঙ্গল টাইগার। ফরহাদ, না ভুল করছো, রয়্যাল বেঙ্গল টাইগার না, এটা হবে বেঙ্গল টাইগার। ম্যাম আমি সাতু না সেতু, আচ্ছা সরি সেতু, আমি ভুল বলছি, সরি, আমি অনেক অনেক সরি, এরপর থেকে ঠিক মতো বলবো। আচ্ছা, এর পরের প্রশ্নে যাই। নিয়তি গল্পটি কোন পুরুষের জবানে বর্ণিত? নাম পুরুষ, কোনটি নয়, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, কোনটা হবে রে বাচ্চারা, বলো তো, বলো বলো বলো। নিয়তি গল্পটি কোন পুরুষের জবানে বর্ণিত? উত্তম পুরুষ। গুড, লাভলি আক্তার, গুড, ভেরি গুড, এটা হবে উত্তম পুরুষ। কেন? তিনি এখানে বলছে না যে আমাদের, তারপর আমি, হ্যাঁ এই জিনিসগুলা, আমার বাবা আমার মা, এই জিনিসগুলা ব্যবহার করছে না, তার মানে কি লেখক নিজে বর্ণনা করেছে। আর আমরা কি জানি, আমি, আমরা, এই জিনিসগুলার মানে কি, এই জিনিসগুলা কোন পুরুষ? উত্তম পুরুষ, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নে যাব। কোনটি নিয়তি গল্পের চরিত্র নয়? এটা যারা মনোযোগ দিয়ে পড়ছে তারাই বলতে পারবে, এটা আমি বলবো না। বলো তো এটার উত্তর কি হবে? আমি জানি আমার বাচ্চারা পারবে। কারিমা নাইম বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম, আপনার ক্লাসের অপেক্ষায় আছি। ওয়ালাইকুম আসসালাম। আমিও তোমাদের সাথে ক্লাস নিতে খুব উদগ্রীব হয়ে অপেক্ষা করে আছি, কবে আমার এক্সাম গুলা শেষ হবে আর আমি ক্লাস নিব, সেই অপেক্ষায় আছি। আব্দুল্লাহ হুসাইন বলেছেন খ। এই বাচ্চা,
ভুল বললা কেন? আমি পড়াইছি না? সাইফুল নাকি আরেকবার তুমি কমেন্টটা করো। ও সঠিক উত্তর দিছে। সাইমুল, আচ্ছা সাইমুল সঠিক উত্তর দিছে। এটা হবে জগদল। কেন? কারণ এটা একটা জায়গার নাম, আর বাকিগুলো হচ্ছে চরিত্র। আব্দুল্লাল হুসাইন, এই মনোযোগ দাও নাই। সে তো এবার ঠিক মতো বলেছে জগতল। সে তো আগের বারও ঠিকই বলছিল। সে তো, আমি খুব সরি বুঝছো, তোমার নামটা আমি ভুল উচ্চারণ করছি। আমি জানি যে নাম ভুল উচ্চারণ করলে কি পরিমাণ রাগ লাগে। আমার নাম না ছোট থেকে বুঝছো, মানে আমি যেখানেই যাই, আমি ধরো প্রাইজ পাইছি বা কোথাও হয়তো আমি কোনো কুইজ জিতছি বা পুরস্কার পাইছি, নাম ডাকার সময় করে কি আমার নামটা এত বিকৃত ভাবে উচ্চারণ করতো, আমার প্রাইজ নেওয়ার ইচ্ছাটাই মরে যেত বুঝছো। তো আমি জানি যে আসলে এটা খুবই বিরক্তিকর আর খুবই রাগ লাগে। নিজের নামটা ভুল শুনতে কারোই ভাল লাগে না আসলে। তা আমি খুবই সরি সেতু, আমি অনেক সরি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। লেখকের শৈশবের স্বপ্নময় দিনগুলো কোথায় কেটেছে? ক নাম্বার আছে জগাদলে, ঘতে আছে ইন্ডিয়া, গতে আছে গ্রাম, ঘতে আছে জগদলে। বলো কোনটা হবে? ফরহাদ হাসান বলেছেন ঘ, জগদলে। লাভলি আক্তার ঘ, জগদলে। আর কি উত্তর দিবে বলো বলো। উম এই লাভলি আক্তার গ্রামে মানে? সাইমুল আক্তার, সাইমুল সরি সাইমুল ইসলাম বলেছে জগদলে। হ্যাঁ গুড, জগদলেই হবে। সাইমুল কিন্তু খুব ভালো অ্যান্সার দেয়, লাভলি অনেক অনেক ভালো অ্যান্সার দেয়, সেতুও ভালো অ্যান্সার দেয়। আম, এটা হবে জগদলে, বুঝছো। কুকুরটিকে কে খাবার দিত রে? লেখকের বাবা, লেখকের মা, লেখক নিজে, নাকি শেফু? কে হবে? কে খাবার দিত বল বাচ্চাগুলা, তাড়াতাড়ি বল। কে খাবার দিত? বলো বলো বলো। লেখকের মা, সাইমুল ইসলাম। এই সাইমুল ইসলাম, তুমি পুরস্কার পাবা বুঝছো। তুমি যদি ঢাবিতে চান্স, আমি দোয়া করি ঢাবিতে চান্স পাও, যদি তোমার স্বপ্ন থাকে আর কি। আম, আর এছাড়া যদি অন্য স্বপ্ন থাকে দোয়া করি পূরণ হোক। তুমি ঢাবিতে চান্স পাইলে আমাকে বলবা বুঝছো, আমি তোমাদের ট্রিট দিব। তারপরে এই যে লাভলি আক্তার, তারপর সেতু, এদেরকে আমি ট্রিট দিব। যারা যারা পাঁচটা, মানে ছয়টা প্রশ্ন আমি করছি, ছয়টা প্রশ্নের মধ্যে ছয়টাই যারা সঠিক উত্তর দিছো, তারা ঢাবিতে এসে বলবা যে মোহ আপু কই আছে, মোহ আপুর কাছ থেকে আমরা ট্রিট পাই, বুঝছো। মোহ আপু তোমাদের ট্রিট দিবে। শেফু আবার কে বলছে রে? শেফু না, লেখকের মা। সেতু বলেছে খ, লেখকের মা। গুড। আমি জাহিদ ভাইয়ের ভাই ম্যাম। আল্লাহ, তাই? খুব ভালো। জাহিদুল ইসলাম বলেছেন আমি দিতাম ম্যাম। তাই না? আন্দাজে বললেই হয়েছে, উনি দিত। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো যে ছয়টার মধ্যে ছয়টাই কার কার হইছে। হাত তুলো, দেখি আমার কোন বাচ্চাগুলা ছয়টাই খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারছে। একটাও কেউ ভুল করে নাই, একটাও ভুল করে নাই এমন কে কে আছে? হাত তুলো, বলো কার কার ছয়টাই হইলো। বলো বলো বলো। তো এই ছিল আমাদের ক্লাস, বুঝছো। আমাদের নিয়তি গল্পের ওপরে এই ক্লাসটাই ছিল। তোমরা সবাই অবশ্যই অবশ্যই জানাবা, রিভিউ দিবা যে আপু কেমন ক্লাস নিল, আর তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে, আর এই যে আমি পড়ে শোনালাম এই জিনিসটা কেমন লাগছে। মানে একটু পাম টাম দিবা বুঝছো, আমাকে কেউ পাম দিলে আমার খুব ভাল লাগে। হ্যাঁ, এর জন্য আমি চেয়ে চেয়ে কমপ্লিমেন্ট নিচ্ছি। তো তোমরা সবাই আমাকে কমপ্লিমেন্ট দিও। আর যদি কোনো ভুল থাকে আমার পড়ানোর মধ্যে, সেতু, সাইফুল, আহ সাইমুল, লাভলি এরা হাত তুলেছে। নাফিস ভাইয়া বলছে যে সঠিক উত্তর না পারার কারণে হাত তুলতে পারলাম না, উত্তর না দেওয়ায় হাত তুলতে পারলাম না। আহারে, আমি তো পারলাম না, ছয়টা করতে পারলাম না রে। পানিশমেন্ট কি ম্যাম? পানিশমেন্ট জানি না কি। আচ্ছা, লাভলি আক্তার বলেছেন মাশাল্লাহ, পাঁচটা হয়েছে একটা মিনি ভুল।
আচ্ছা, কোনো ব্যাপার না, পরের বার ইনশাল্লাহ সবকটাই হবে আমার বাচ্চাদের, ইনশাল্লাহ। ভুল হইলেও কোনো ব্যাপার না, বুঝছো? পরীক্ষার সময় যদি দু একটা ভুলও হয়, তোমরা ঘাবড়াবা না, তোমরা অ্যান্সার করতে থাকবা, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে, বুঝছো? ম্যাম, বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেওয়ার জন্য অনুরোধ রইল। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ নিব। উম আচ্ছা, তাহলে তোমরা বলিও যে আমার ক্লাসটা কেমন হয়েছে, আর তোমরা গল্পটা কেমন বুঝছো। আর শুনো, তোমরা হচ্ছে, আমি তো গল্পটা পড়াই দিলাম, কিন্তু সৃজনশীল আসলে আমি দেখাই নাই। তো সৃজনশীল যখন আসবে, তোমরা, আমি আশা করব যে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তোমাদেরকে আমি সৃজনশীলে 10-এ 10 পাওয়ার একটা ট্রিক্স শিখায় দেই, বুঝছো? তোমরা সৃজনশীলটা শুরু করার সময় প্রথমে তো কি থাকে, ক নাম্বার থাকে। ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্ন থাকে, ওটা তোমরা এক লাইনে লিখবা, বুঝছো? এই জিনিসটা মুখস্থ নির্ভর, এখানে বানায় লেখার কিচ্ছু নাই, তোমরা সবাই জানো, একদম জ্ঞানমূলক, বুঝছো? তোমরা এক লাইনে সুন্দর করে, সুন্দর হাতের লেখায় লিখবা, তাইলেই একে এক। খতে কি থাকে, অনুধাবনমূলক প্রশ্ন। তো তোমরা সেগুলোর অ্যান্সার করতে গেলে কি করবা, প্রথমে এক লাইনে মূল কথাটা লিখবা, বুঝছো? জ্ঞানমূলক অংশটা লিখবা। সৃজনশীলে কিন্তু পার্সিয়াল মার্কিং এর সিস্টেম থাকে, বুঝছো? এই কারণে তোমরা যত পার্টে পার্টে লিখতে পারবা, পার্টে ভাগ করে যদি লিখতে পারো। আচ্ছা, সেতু ইসলাম বলেছেন, ম্যাম আপনার বাসা কোথায়? আমার বাসা শরীয়তপুরে, আমি শরীয়তপুরের মেয়ে। আচ্ছা, তো তোমরা যদি পার্ট করে লিখতে পারো, তাহলে হবে কি, তোমাদের খাতাটা দেখতে খুব সুন্দর লাগবে। ম্যাম বা স্যার, মানে তোমাদের টিচার যেই থাকবে, তার কাছে না তোমাদের খাতাটা হাতে নেওয়ার পরই খুব ভালো লাগবে, যে আরে হ্যাঁ, ও তো পয়েন্ট বাই পয়েন্ট লিখছে। কারণ টিচারদের না এত সময় থাকে না যে ওনারা প্রত্যেকটা লাইন পড়বে। পড়ে, অনেক টিচাররা পড়ে, কিন্তু আসলে তাদের অল্প সময়ের মধ্যে এত খাতা দেখতে হয় যে তাদের পক্ষে আসলে, তাদের ইচ্ছা থাকলেও সম্ভব হয় না যে তারা মানে লাইন বাই লাইন পড়ে খাতাটা দেখবে। তো তোমরা কিভাবে, তোমাদের উদ্দেশ্য এরকম থাকবে যে ইনশাল্লাহ আগামীতে তোমরা যখন দাখিল 25-এ অংশগ্রহণ করবা, বা হচ্ছে এসএসসি 25 দিবা, বা যারাই আছো জুনিয়র, তোমরা কি করবা, তোমরা প্রথম পেজে ক আর খটা অ্যান্সার করবা। ক নাম্বার তো এক লাইনে লিখবা, খতে প্রথমে তোমরা এক লাইনে লিখবা, তারপরে আলাদা একটা প্যারায় তোমরা 4 থেকে 5 লাইন বা 3 থেকে 4 লাইনে একটু বর্ণনা করে লিখবা। আর তোমরা চেষ্টা করবে একটু সুন্দর সুন্দর শব্দ ইউজ করতে, আর হ্যান্ডরাইটিংটা একটু ভালো রাখতে। আর যাদের হ্যান্ডরাইটিং একটু খারাপ বা ততটা সুন্দর না, তারাও ভয় পাইবা না। তোমরা কি করবা জানো, তোমরা চেষ্টা করবা যাতে খাতার মধ্যে কাটাকুটি না হয়, খাতাটা একটু সুন্দর থাকে, মানে থাকে না, ফার্স্ট ইমপ্রেশনে যাতে ভাল লাগে। একটা কথা আছে না, যে আগে দর্শনধারী এরপর গুণ বিচারী। তো তোমরা চেষ্টা করবা যাতে তোমাদের খাতাগুলা সুন্দর, খাতাটা সুন্দর থাকে, উত্তরগুলো একটু গোছানো থাকে। আর হচ্ছে ওই পার্ট বাই পার্ট লিখবা আর কি, পার্ট করে করে লিখবা, তাহলে জিনিসটা দেখতে না খুব সুন্দর লাগে, গুছানো লাগে। এর পরের পেজে গ শুরু করবা। গয়ে কি করবা, 3টা প্যারা দিবা। প্রথম প্যারায় মূল ভাব লিখবা, জ্ঞানমূলক অংশটা লিখবা আর কি, সংক্ষেপে। পরে তোমরা বিশ্লেষণ করবা, যে অনুশীলনীতে যেটা আছে, সরি অনুশীলনী না, উদ্দীপকে যা আছে সেটার সাথে গল্পের কোন অংশটা মিলে, মানে প্রশ্নে আর কি যেটা চাইছে সেটা নিজের মতো করে এক্সপ্লেন করবা। এরপরের প্যারায় তোমরা হচ্ছে কি করবা, তোমরা মন্তব্য লিখবা, মানে লাস্ট লাইনে সুন্দর একটা এন্ডিং দিবা আর কি, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, সুন্দর একটা বাক্য তৈরি করে, যাতে লাস্ট লাইন পড়ে টিচারের একদম মন ভরে যায়, আর ইচ্ছা করে যে হ্যাঁ ওকে একদম ফুল মার্ক দিয়ে দেই, বুঝছো? ঘতে কি করবা, ঘতে কি থাকে, উচ্চতর দক্ষতা, তাই না? তো সেখানে কি করবা, সেখানে 4টা প্যারা দিবা, বুঝছো? সেম ওয়েতে প্রথম প্যারাটা হবে জ্ঞানমূলক, এরপরে হবে অনুধাবনমূলক, এরপরে 2টা প্যারায় এক্সপ্লেইন করবা, এবং লাস্টে খুব সুন্দর একটা এন্ডিং টানবা, বুঝছো? তো এই কারণে এভাবে লিখলে আশা করা যায় যে তোমরা ফুল মার্কস পাবা ইনশাল্লাহ পরীক্ষায়। আর হাতের লেখা খারাপ হলে কোনো সমস্যা নেই, বুঝছো? চেষ্টা করবা ভালো করার। হাতের লেখা ভালো করা অবশ্যই একটা অনেক বড় অ্যাডভান্টেজ, বুঝছো? আমার নিজের, আমি গর্ব করছি না, কিন্তু আমার হ্যান্ডরাইটিং মোটামুটি ভালো, মানে স্পষ্ট আর কি, লেখা বোঝা যায়। তো আমি হ্যান্ডরাইটিং এর জন্য না অনেক সুবিধা পাইছি লাইফে। যেমন ধরো, আমি কোথাও একটা রচনার প্রতিযোগিতা অংশগ্রহণ করছি, হ্যান্ডরাইটিং দেখে ওরা
প্রথমে বা কোনো একটা প্রতিযোগিতা ধরো পার্টিসিপেট করছি, টিচার কি করে খাতা দেখে প্রথমেই বলে আরে তোমার হ্যান্ডরাইটিং তো সুন্দর, মানে উনি ভাবে যে আমি স্টুডেন্টটা অনেক ভালো, আমি মনে হয় অনেক ভালো এক্সাম দিচ্ছি, কিন্তু আসলে কেমন এক্সাম দিচ্ছি এটা তো আমি জানি, বুঝছো? তো এই জিনিসটা আর কি। এবং পরীক্ষার হলে চেষ্টা করবা যে খাতাটা একটু ফ্রেশ রাখার, হ্যান্ডরাইটিং একটু সুন্দর রাখার, এর জন্য বাসায় আগে থেকে প্র্যাকটিস করবা। আশা করি পরীক্ষা অনেক ভালো হবে। আর যদি হ্যান্ডরাইটিং বাজেও হয় কোনো সমস্যা নেই, কি করবা, ওই যে খাতার সৌন্দর্য রক্ষা করবা, পয়েন্ট আকারে লিখবা, খাতাটা ফ্রেশ রাখবা, কাটাকাটি করবা না, তাহলেই হবে। ইনশাল্লাহ তোমরা অনেক 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 ভালো মার্ক পাবা। আমি দোয়া করি আমার বাচ্চাগুলা খুব ভালোভাবে এক্সাম দিক এবং অনেক ভালো রেজাল্ট করুক। আর যাদের যাদের স্বপ্ন ঢাবি, ওরা ঢাবিতে চান্স পাক, আমি দোয়া করি মন থেকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর এতক্ষণ ধরে যারা আমার বকবকানি সহ্য করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, ঠিক আছে? আর হচ্ছে তোমরা পড়াশোনাটা মনোযোগ দিয়ে কইরো, সিরিয়াসলি নিও পড়াশোনাটা, বুঝছো? আর রোজার মধ্যে অবশ্যই ইবাদত যতটা সম্ভব করবা, কারণ এই মাসটা বুঝোই তো এটা আমাদের মুসলিমদের জন্য কত গুরুত্বপূর্ণ। তো নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন পড়বা, পাশাপাশি পড়াশোনাটা ঠিক রাখবা, কেমন? একটা টাইম বের করবা পড়াশোনার জন্য। তো আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকো, আর ম্যামের জন্য প্লিজ 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 অনেক দোয়া করো। ম্যামের এক্সাম চলছে, তো দোয়া করো যাতে এক্সাম ভালো হয়, আর আমি ভালো থাকি, আম্মু আব্বু ভালো থাকি, এই আর কি। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং এলপিএস এর সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।